আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা একটু এনশিওর করবেন। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে গত ক্লাসে খুবই বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করেছিলাম, যে আমাদের একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করে, সফটওয়্যার কি, হার্ডওয়্যার কি, এবং হচ্ছে কপি পেস্ট এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা হচ্ছে এটা আলোচনা করেছিলাম যে একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয়। জাস্ট আমরা সিম্পলি আমাদের যে কোনো ড্রাইভে আসবো, আসার পর কন্ট্রোল শিফট এন প্রেস করলে আমাদের একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এই ফোল্ডারের নাম দিয়ে দিলাম ক্লাস 2, আর আপনাদের ব্যাচের নাম হচ্ছে 5059, তাই না, ডাটা এন্ট্রি। ওকে, জি। তো এই একটা ওয়েতে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। আর একটা ওয়েতে ফোল্ডার ক্রিয়েট করা যায়, জাস্ট রাইট ক্লিক করে আমরা নিউ, নিউ থেকে ফোল্ডার, এইভাবে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারতাম। তো আমরা জাস্ট সিম্পলি ফোল্ডার ক্রিয়েট করে ভিতরে আমরা আসলাম। ঠিক আছে, আমরা এর ভিতরে আসলাম। এরপরে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করবো। কি ফাইল? আমরা হচ্ছে এমএস ওয়ার্ড ফাইল ক্রিয়েট করব। তো ওয়ার্ড ফাইল ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি তিনটা ওয়েতে আমরা এখানে কাজ করতে পারি। প্রথমত হলো যে দেখেন এইখানে উপরের অংশে নিউ লেখা আছে, দেখতে পাচ্ছেন কিনা? এই নিউ থেকে আমরা সিম্পলি এখানে ক্লিক করব, নিউ, নিউ থেকে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, তাহলে এটা আমরা হচ্ছে কোন ওয়ে, ওয়ে নাম্বার 1, একটা ওয়েতে এরকম ডকুমেন্ট ক্রিয়েট করতে পারলাম। আরো একটা ওয়েতে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো, জাস্ট রাইট ক্লিক করব, করার পর নিউ, নিউ থেকে দেখেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানেও আমরা কি করলাম, একটা ওই টু। এই ওয়েতে কি করে ফেললাম, একটা মাইক্রোসফট ডকুমেন্ট ক্রিয়েট করে ফেললাম। এখন 3 নম্বর ওয়েটা কি, আমরা জাস্ট এই যে উইন্ডোজ যে আইকনটা আছে এখানে আমরা আসবো। এখানে আসার পর দেখেন আমাদের ওয়ার্ড লেখা আছে, বা এখানে যদি আপনি সহজে না পান তো সিম্পলি এখানে ওয়ার্ড লিখে সার্চ করবেন, তাহলে দেখেন ওপেন লেখা আসবে। তো এইখানে এসে ওপেন করে দিবেন, তাহলে দেখবেন আপনার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। এরপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করবেন, করার পর কন্ট্রোল এস প্রেস করবেন, অথবা উপরে দেখেন সেভ লেখা আছে। ঠিক আছে, কন্ট্রোল এস অথবা সেভ লেখা থাকলে ওইখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পর জাস্ট ব্রাউজ, ব্রাউজার এখানে ক্লিক করবেন, করার পর আমরা আমাদের যে ফোল্ডারটা ছিল, আমাদের মেইন ফোল্ডারটা ছিল, তার মধ্যে আমাদের নিচের দিকে আসি যে সি ড্রাইভ, সি ড্রাইভের মধ্যে ক্লাস 2 ব্যাচ এইটা। ঠিক আছে, তো আমরা এটার নাম হচ্ছে দিয়ে দিলাম ক্লাস বা ওয়ে 3। ঠিক আছে, তাহলে আমরা তিনটা ওয়েতে কি করতে পারবো, এই একটা ফাইল ক্রিয়েট করতে পারবো, তাই না? এটা কি আমরা বুঝেছি? জি। ওকে, আমরা এই দুইটা কেটে দিলাম, আমরা তো বুঝে ফেলছি, এখন আর আমাদের এগুলো দরকার নাই। আমরা একটা ফাইল নিয়ে এখন কাজ করি, তারপর সেখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এমএস ওয়ার্ড ফাইল যেটা, সেটা আমাদের ওপেন হবে। তো গত ক্লাসে হয়তো বা কপি পেস্ট এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আজকে আমরা হচ্ছে আর একটু ডিটেলস, বোল্ড কিভাবে করা যায়, লেখা ইটালিক কিভাবে করা যায়, এইগুলো নিয়ে একটু আলোচনা করি। ওকে, তো আমি আপনাদের ক্লাস রেকর্ডিং ভিডিওটা যদি মনে না থাকে আমাকে একটু মনে করে দেন। আপনাদের যে ফেসবুক মেইন গ্রুপটা আছে সেখানেও আমি লিংক প্রোভাইড করে দিব, ঠিক আছে? তাহলে যারা ক্লাসে জয়েন হয় না কিন্তু গ্রুপে জয়েন আছে বা ভর্তি হয়েছিল তারাও পেয়ে যাবে। আর আমার যদি মনে নাও থাকে, এখান থেকে নিয়ে কেউ একজন ওইখানে পোস্ট করে দিয়ে, এই যে আজকে যে ক্লাস দিলাম ওই ক্লাসের নিচে কমেন্টের ওখানে রেকর্ডিং এর এই লিঙ্কটা আপনারা একটু প্রোভাইড করে দিয়ে দেন। ওকে, আমরা এখন হচ্ছে আমরা দেখবো যে কোন একটা লেখা বোল্ড করে কিভাবে, যদিও আমরা এটা মনে হয় গত ক্লাসে দেখিয়েছিলাম। গত ক্লাসে ঠিক এটা আছে, হয়ে গেছে, বোল্ড, আন্ডারলাইন, তাহলে ফন্ট। বোল্ড টোল্ড হয়ে গেছে। আমরা হচ্ছে আজকে প্যারাগ্রাফ সেকশন নিয়ে কাজ করি, ঠিক আছে? প্যারাগ্রাফও মনে হয় হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা একটু রিক্যাপ করি। আমি একটু জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম, মানে এটা আপনি যেটা আমাদেরকে এখন এটা কোর্সগুলো করাচ্ছেন আর কি, হ্যাঁ, এটা তো একেবারে বেসিক যে আপনার কম্পিউটারের কোর্স আর কি, হ্যাঁ। মানে এটার সাথে ডাটা এন্ট্রি যে রিলেটেড, এটা আসলে কি মানে, এটা তো আমার মনে হয় যে যারা কম্পিউটারে বসছে বা ল্যাপটপ, তারা তো এই বেসিক গুলো জানেই বোধহয়। আপনারা হচ্ছে করে আসছেন অনেকে, আর অনেকে কিছু করেই নাই, আচ্ছা, তারা আচ্ছা। বোঝেন না। ঠিক হ্যাঁ, না, আছে, ঠিক তো আছে, ঠিক আমাদের আছে। সবাইকে মেনটেন করা লাগে। আর ডাটা এন্ট্রি বলতে তো আমাদের তিনটা সফটওয়্যার নিয়ে মেইনলি কাজ করা লাগে। এটা একটা অবান্তর কোশ্চেন হয়ে গেল না, এটার সাথে না, না, ডাটা না, না, এন্ট্রি কি ঠিক আছে, সম্পর্ক? আমি সরি, সরি, না, মেইনলি সরি। তিনটা সফটওয়্যার নিয়ে কাজ করব। তো আমরা যদি এটা বেসিক টুকু না জানি, যারা আমার মতন বিগিনার ভর্তি হয়েছে, ঠিক আছে, তারা হচ্ছে আসলে কাজ করতে পারবে না। হ্যাঁ, যার জি। কারণে আমাদের বেসিক টুকু আসলে শেখা। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে হচ্ছে এখন হচ্ছে মেইনলি মিউট করে রাখি। আর যদি আপনার কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে লিখে দিবেন, হ্যাঁ, আমি অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে, সবাইকে মিউট করে দিলাম।
এতক্ষণ কি তাহলে রেকর্ডিং? কি একটা অবস্থা। আচ্ছা, এখন হয়তো বা শুনতে পাচ্ছেন, সবাইকে দিতে গিয়ে আমি নিজে নিজেকে আনমিউট করে ফেলছিলাম। ওকে, সমস্যা নাই। তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট এই দুটা নিয়ে কথা বলতেছিলাম। সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে এই যে এগুলোকে উপরে উঠায় দেওয়া, ঠিক আছে, এই যে উপরে উঠায় দেওয়া। তো সাবস্ক্রিপ্ট কিভাবে করবো, এতটুকু সিলেক্ট করবো, করার পর কন্ট্রোল শিফট প্লাস করলে সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। আর সুপার স্ক্রিপ্ট দেখেছিলাম আমরা কন্ট্রোল প্লাস প্লাস আমরা যদি ক্লিক করি তাহলে হবে, অথবা এই যে উপরের এখানে ক্লিক করলে হবে। এটা হলো আমাদের সাবস্ক্রিপ্ট আর এটা হলো সুপার স্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট কখন ব্যবহার করা হয়, নিচের জন্য ইউজ করা হয়। আর সুপার স্ক্রিপ্ট উপরে যখন ব্যবহার করব তখন আমাদের এটা করা হয়। এখন আমাদের এখানে এই অ্যালাইনমেন্ট সম্পর্কে আমরা দেখবো, ঠিক আছে। সাধারণত চার ধরনের অ্যালাইনমেন্ট হয়ে থাকে। একটা হলো রাইট অ্যালাইনমেন্ট, এরপর হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্ট, এরপর হচ্ছে আমাদের সেন্টার, আর একটা হলো আমাদের জাস্টিফাই। তো রাইট অ্যালাইনমেন্ট করার জন্য আমরা সিম্পলি টোটালটাকে সিলেক্ট করব, ঠিক আছে, কন্ট্রোল সিলেক্ট করব, করার পর কন্ট্রোল আর প্রেস করব, তাহলে আমাদের এটা দেখেন এই যে ডান পাশে চলে আসছে। লেফট এটা আমরা আহ, হচ্ছে কন্ট্রোল ই যদি দিই তাহলে সেটা কি মাঝখানে চলে যাবে। আর আমরা যদি আবার কন্ট্রোল এল প্রেস করি তাহলে সেটা কি আসবে, আবার বাম সাইডে চলে আসবে। আর আমরা যদি সেন্টার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল ই প্রেস করতে হবে, ঠিক আছে। তাহলে সেন্টারের জন্য আমাদের কি প্রেস করতে হচ্ছে, কন্ট্রোল প্লাস ই। লেফটের জন্য আমাদের কি করা লাগতেছে, লেফট ইকুয়াল টু কন্ট্রোল প্লাস এল। আর আমাদের রাইটের জন্য কন্ট্রোল প্লাস এল, ঠিক আছে। আচ্ছা, আর জাস্টিফাই মানে আসলে কি বোঝাচ্ছে, আমরা এটা একটু মার্ক করে একটু বড় করে, জাস্টিফাই মানে হলো, আমি একটু বুঝাচ্ছি আপনাদের, যে আমরা সাপোজ কিছু লেখা নিয়ে আসলাম লরা মিশন থেকে। ওকে, এই লেখাগুলো আমি এখানে জাস্ট পেস্ট করলাম। টোটালটা আমরা সিলেক্ট করব, করে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি এই যে এখানে ক্লিক করলে ক্লিয়ার ফরম্যাটিং হবে, তাহলে দেখেন আমাদের অ্যাজ ইউজুয়াল লেখার মতো হয়ে যাবে। আমরা একটু ছোট করি। আমরা একটু স্পেসিংটা কমাই দিই, ঠিক আছে। এখন দেখেন এই যে এইখানে, আচ্ছা এটাকে আমরা ডবল করি তাহলে লেখা আরো বেশি থাকবে না, আমাদের সুবিধা। আচ্ছা দেখেন এই যে লাস্টের মাথাগুলো কি আমাদের আলাদা আলাদা দেওয়া আছে, এটা দেখতে কি আমাদের খুব ভালো লাগতেছে? অবশ্যই না। আমাদের দেখতে আরো কি হচ্ছে, প্রবলেম হচ্ছে, তাই না? আমরা এমন যদি হইতো, ও আচ্ছা, কন্ট্রোল প্লাস আর হবে, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা এইখানে দেখেন আমাদের বাম পাশে কি সুন্দর করে আছে, আমাদের একটা অ্যালাইনমেন্ট সুন্দর করে বাম পাশ থেকে শুরু হয়েছে, কিন্তু ডান পাশে কোনোটা আগে শেষ হয়েছে, কোনোটা পরে শেষ হয়েছে, আবার নিচের দিকে চলে আসছে। তো এইটাকে আমরা খুব সিম্পলি ভাবে সুন্দর করার জন্য কন্ট্রোল জে প্রেস করবো, তাহলে এটা আমাদের সিম্পলি জাস্টিফাই হয়ে যাবে, ক্লিয়ার। এবং এটা শর্টকাট কি, তাহলে আমাদের কন্ট্রোল প্লাস জে, অথবা আমরা টোটালটা সিলেক্ট করে জাস্ট এই যে জাস্টিফাই লেখাতে ক্লিক করলে আমাদের এটা জাস্টিফাই হয়ে যেত। তাহলে আমরা কি প্রেস করবো, কন্ট্রোল প্লাস জে, মনে থাকবে? ওকে। আচ্ছা এরপর হচ্ছে আমরা লাইন স্পেসিং সম্পর্কে একটু ধারণা নেই। লাইন স্পেসিং কি, এই লাইন এই লাইন, এই লাইন আর এই লাইন, এই দুইটা লাইনের মধ্যে কতটুকু গ্যাপ হবে, ঠিক আছে। এই যে দুইটা লাইনের মধ্যে আমরা জুম করে দেখাচ্ছি আপনাদের, এই দুইটা লাইনের মধ্যে কতটুকু গ্যাপ হবে সেটা হলো আমাদের লাইন স্পেসিং এর উপরে ডিপেন্ড করে। আমরা যদি এখান থেকে টোটালটা সিলেক্ট করলাম, বা এখান থেকে আমরা এখানে থাকুক, আমরা যদি হচ্ছে 2.5 করলাম, দেখেন দুইটার মধ্যে গ্যাপ হয়ে যায় তো 2.5 পিক্সেল। সো এইটার আমাদের লাইন গ্যাপের এইটা আদর্শ মান হচ্ছে আপনার 1.15 থেকে 1.15 থেকে আপনার হচ্ছে 1.5, ঠিক আছে। এইটা এটা স্ট্যান্ডার্ড, আপনার এত পিক্সেল বা এত পার্সেন্ট আপনি রাখতে পারেন দুইটার মধ্যে, দুইটা লাইনের মধ্যে গ্যাপ, ঠিক আছে।
আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা এইখানে দেখেন, সাপোজ এইখানে আমরা একটা ইমেজ ইউজ করতে যাচ্ছিলাম বাম পাশে। এতটুকু লেখা আমরা রাখবো না, না রেখে আমরা এখানে একটা ইমেজ বসাতে চাচ্ছিলাম। তো এইখানে কখনো আর লেখা বসানো যাবে না, আমরা চাইলে ইমেজ বা অন্য কোনো শেপ এখানে বসাতে চাইতাম। তো সেটা করার জন্য জাস্ট সিম্পলি আমরা এটাকে সিলেক্ট করব, টোটাল এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করব, করার পরে সিম্পলি আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো। এটা হলো আমাদের ইনক্রিজ ইনডেন্ট। ঠিক আছে, আমরা ইন্ডেন্টটা একটু যদি বাড়াই দিই তাহলে দেখেন এইখানে আমাদের লেখাগুলো ডান পাশে চলে আসছে। এইখানে আপনি যতই লেখা শুরু করেন, আপনার কিন্তু লেখা ওইখান থেকে শুরু হবে না, এইখান থেকে একবারে শুরু হবে। আবার যদি আপনি এটা নিচের দিকে চলে আসেন, তাহলে কিন্তু আবার আপনি এখান থেকে লেখা শুরু করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই যেটাকে বলা হয় আমাদের ইন্ডেন্টটাকে ইনক্রিজ করা। এখন এখানে আমরা ছবি বা অন্য কিছু লিখতে পারবো। এটা কখন করা হয় দেখবেন, যখন আমাদের বইয়ে অনেক সময় বই যখন ছাপানো হয় তখন দেখবেন বাম পাশে কিছু পিকচার দেওয়া হয়, ডান পাশে আমাদের লেখা থাকে। আবার কিছু লেখা উপরে থাকে, নিচে পিকচার থাকে, তাই না? তো তখন আমাদের এটা কাজে লাগে। আবার যদি আমরা এদের ইন্ডেন্ট কমাইতে চাই, তাহলে এখানে এই যে ডিক্রিজ ইন্ডেন্ট এখানে ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে। আর যদি বাড়ানোর প্রয়োজন হয় আমরা এখানে বাড়াতে পারবো। ঠিক আছে, এখন আমাদের এই লেখাগুলো, এই যে এখানে আমাদের যতগুলো লেখা আছে, আমরা চাচ্ছিলাম প্রত্যেকটা এই লেখার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর আমাদের বড় হাতের হোক। এটা করার জন্য আমরা টোটালটা সিলেক্ট করব, করার পর এখানে যাব, যাওয়ার পর আপার কেস করে দিলে আমাদের প্রত্যেকটা না সবগুলো হয়ে যাবে। তো আমরা চাচ্ছিলাম যে শুধু প্রথম অক্ষরটা বড় হাতের হোক, বাকি সবগুলো ছোট হাতের থাকুক। এই জন্য আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করে দেবো। দেখেন তাহলে দেখতে পাবেন সবগুলো প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা আমাদের কি বড় হাতের। ঠিক আছে, এই যে ক্লিয়ার। আবার আমরা যদি চাই যে না আমরা সব ছোট হাতের করবো, তাহলে এখান থেকে এসে সব আমরা এখান থেকে লোয়ার কেস করে দিলে সব ছোট হাতের হয়ে যাবে। আবার আমরা যদি চাই যে না সব বড় হাতের করবো, তাহলে আপার কেস করে দেবো, সব বড় হাতের হয়ে যাবে। আর আমরা চাচ্ছি যে টগল করবো, তার মানে প্রথমটা আমাদের কি থাকবে এখন ছোট হাতের, বাকি সবগুলো বড় হাতের। ক্লিয়ার, এটাকে বলা হচ্ছে আমাদের টগল। আমরা এটা না আমরা স্ট্যান্ডার্ড যেটা সেইটাকে আমরা ইউজ করব, সেটা হলো আমাদের সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসে সাধারণত কোমার পরে সব ওয়ার্ড গুলো কি হয় বড় হাতের হয়, বা ফুল স্টপের পরে। ঠিক আছে, এরকম ভাবে আমরা সাজাই ফেললাম। এরপর আসেন আমরা শিখি হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, তাহলে অর্ডার লিস্ট কাকে বলে আর আনঅর্ডার লিস্ট কাকে বলে? অর্ডার লিস্ট মানে কি, আমাদের একটা সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকবে। সাপোজ কোন একটা লেখা আমরা 1 নম্বর, এরকম ভাবে আপনার সাজানো থাকবে 1 নম্বর, তারপরে 2 নম্বর, 3 নম্বর, এইরকম সিকোয়েন্সিয়ালি সাজানো থাকবে। অথবা এরকম থাকতে পারে যে এ, তাই না, এ, তারপরে হচ্ছে আপনার বি, সি, এরকম সাজানো থাকতে পারে। এই যে আমাদের এই সিকোয়েন্স অনুযায়ী সাজানো, এটাকে বলা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। ঠিক আছে, মানে আমাদের একটা নির্দিষ্ট অর্ডার অনুযায়ী সাজানো। ওকে, এটাকে বলা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। একটু বড় করি। আর আনঅর্ডার লিস্ট কি? আনঅর্ডার লিস্ট সিম্পলি এটাতে যেমন হচ্ছে আমাদের অর্ডার অনুযায়ী সাজানো আছে, এরপর বি, বি এরপর সি, আমরা কিন্তু চাইলে এরপর ডি তারপর সি তারপর এই এরকম ভাবে লিখতে পারবো না। ঠিক আছে, এটাকে আমাদের একটা সিকোয়েন্স বা অর্ডার অনুযায়ী সাজানো আছে। আর আমরা যদি আনঅর্ডার লিস্ট সম্পর্কে একটু দেখি, আনঅর্ডার, সবগুলোকে একসাথে সিলেক্ট করার জন্য বলছিলাম 3 বার একসাথে মাউসের লেফটে ক্লিক করবেন, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। বোল্ড করলাম এবং হচ্ছে এটা একটু বড় করে দিলাম। আনঅর্ডার লিস্টে আপনার এই লেখাতে কোনো কিছু আর থাকবে না। ঠিক আছে, এখানে আমি আনঅর্ডার লিস্ট নামেই কতগুলো কপি করলাম এবং পেস্ট করলাম। ওকে, আনঅর্ডার লিস্ট নামে আমরা কয়েকটা কি করলাম এখানে লিখে রাখলাম, যে লিস্ট অনুযায়ী সাজাইলাম। এখন দেখেন এইখানকে এখানে যে ইয়েটা সেটা হলো, এইখানে আমরা এ বি সি ডি আকারে সাজাই না, এখানে আমরা আইকন অথবা অন্য কোনো কিছু দিয়ে এটাকে মার্ক করে রাখতে পারি। যেমন টোটালটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা জাস্ট এইখানে আসবে বুলেটে, এখন আমরা এই ডিজাইনও দিতে পারি, অথবা আমরা হচ্ছে চাইলে ডিজাইন চেঞ্জ করে এটাও দিতে পারি। যে কোনো ডিজাইন আমরা দিতে পারি। দেখেন সবগুলো কিন্তু একই রকম, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর এটা কিন্তু আমাদের এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এখানে আমরা লিস্ট আকারে সাজানো আছে। আর এখানে অবশ্যই মাসবে আপনাকে অর্ডার মেনটেন করতে হবে। এখন এই অর্ডার লিস্ট 1 নম্বর অর্ডারে মনে করেন যে আপনার এখানে লেখা আছে যে আপনার বিভাগ। ঠিক আছে,
এভাবে লিখলাম যে বিভাগ। এখন এই বিভাগের আন্ডারে, ঠিক আছে, এই বিভাগগুলো আমরা আচ্ছা দুই একটা লিখি, যেমন হচ্ছে ঢাকা বিভাগ, দেন হচ্ছে আমরা এখানে দিলাম রাজশাহী বিভাগ, দেন হচ্ছে আমাদের দিলাম যশোর, বরিশাল, খুলনা, ঠিক আছে। তো এটাকে আমরা 5 নম্বর করে দিই, এই পাঁচটা মনে করেন আমরা আপাতত দিলাম, আরো 6টা আছে রংপুর টংপুর এগুলো না দিলাম। এখন এই যে দেখেন এই বিভাগের মধ্যে আমাদের কি থাকে, জেলা থাকে। তো আমরা এই জেলাগুলোকে সিলেক্ট করার জন্য এখান থেকে জাস্ট সিম্পলি ট্যাব প্রেস করব। জাস্ট এখানে আমরা এটাকে আমরা এক 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 করে লিখছি, এটা কি অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট, সেটা কিন্তু আমরা সহজে বুঝতে পারবো না। তো আমরা এইটাকে অর্ডার লিস্ট আকারে সাজাতে যাচ্ছি। তো অর্ডার লিস্ট আকারে সাজাতে চাইলে এখানে আমরা সবগুলো সিলেক্ট করব, আমাদের কষ্ট করে আর লিখতে হবে না, জাস্ট সিলেক্ট করব, করার পর আমরা এখানে জাস্ট ক্লিক করবো এই যে এখানে, তাহলে আমাদের এটা অর্ডার অনুযায়ী সাজিয়ে চলে আসবে। এখন দেখেন ঢাকা বিভাগের মধ্যে আমাদের অনেকগুলো কি থাকে, আবার উপজেলা থাকে, জাস্ট ট্যাপ প্রেস করবো, তাহলে দেখেন এখানে আমাদের মনে করেন যে মিরপুর দিলাম। এখন এই মিরপুরের মধ্যে আবার আমাদের এই উপজেলার মধ্যে আবার কি থাকে, এই জেলার মধ্যে আবার কি থাকে, উপজেলা বা থানা থাকে, তাই না? সো এই মিরপুরের মধ্যে একটা মনে করেন থানা, যে কোনটা, ক্যাপসুল দিলাম, ক্যাপসুল। এই থানার মধ্যে আবার কি থাকে, ইউনিয়ন থাকে না, ইউনিয়ন থাকে। তো দেখেন আমরা এই ঢাকা বিভাগের মধ্যে মিরপুর জেলায় ক্যাপসুল এবং হচ্ছে আমরা একটা ইউনিয়ন এখানে সিলেক্ট করলাম, তো ইউনিয়ন হলো সেকশন 7, ঠিক আছে। একটার মধ্যে একটা, এই যে এই ডিজাইনটা, এটা আমরা হচ্ছে ডিফল্ট ভাবে সাজানো আছে, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে যদি আমরা এখানে সিলেক্ট করে যদি আমরা এই ডিজাইনে এখানে আসতাম, এসে যদি আমরা চেঞ্জ করে দিতাম, তারপর এই যে এখান থেকে চেঞ্জ করে দিতাম, তাহলে দেখেন এই অনুযায়ী কিন্তু আমাদের এটা সাজা যাবে। দেখছেন এই যে এটা সেম প্রসেসে। আবার আমরা যদি বলি যে না ওইরকম না, যেরকম আছে সেরকম, তাহলে ওইরকমই থাকবে। তো আমরা এখানে অর্ডার লিস্টের মধ্যে এসে আমরা এই ডিজাইনটা আমরা নিতে যাচ্ছি, বা এখান থেকে আমরা নান করে দিই, নান করে দিয়ে আমরা অর্ডার লিস্টটা করলাম সুন্দরভাবে। অর্ডার লিস্ট করে এইখান থেকে আমরা একটা ডিজাইন দিতে যাচ্ছি, তাহলে আমরা সেটাও কিন্তু করে ফেলতে পারবো, ঠিক আছে। তো টোটালটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অর্ডার লিস্টের মধ্যে থেকে আমরা যে কোনো একটা ডিজাইন পিক করব। তো ডিজাইন পিক করার জন্য এখানে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা দেখেন এখানে আমরা দেখা যাচ্ছে কিভাবে লেখা থাকবে, ঠিক আছে। আচ্ছা উইন্ডোজ 10-এ একরকম ভাবে আছে, আপনার এখানে 11-এ আর এক রকম ভাবে আছে। এটা উইন্ডোজ এর উপরে ডিপেন্ড করে, সরি মানে ভার্সনের উপর, এটা যেহেতু আমরা 19 ইউজ করতেছি এই জন্য ইন্টারফেস একটু চেঞ্জ। আপনারা যদি এটা কম ভার্সন বা 16 ইউজ করেন, বা তারা আগের ভার্সন ইউজ করেন, তারা এরকম থাকবে না। আর 16 যদি ইউজ করেন, ম্যাক্সিমাম 16 দিয়ে স্টুডেন্টদের দেখায়, তখন এই যে এই সেগমেন্টের মধ্যে আপনার এইরকম ইয়েগুলো থাকে, যে এই লিস্টের গুলো থাকে ডিফল্ট ভাবে, আপনাকে আর আলাদা ভাবে করা লাগে না। আর এইখানে আপনাকে আলাদা ভাবে দিয়ে দিচ্ছে যে কিরকম ভাবে সাজাবেন, ঠিক আছে। আমি এটা সিলেক্ট করলাম, দেখেন এই অনুযায়ী হয়ে যাবে। মানে প্রথমে 1 থাকবে, তারপর এ, তারপর হচ্ছে আমাদের এই যে রোমান সাইনটা থাকবে। আমরা যদি এটা চেঞ্জ করে আমরা যদি অন্যটা করে দিই, জাস্ট আমরা হচ্ছে প্রথমে বললাম যে আমাদের 1 থাকবে, তারপর 1.11 এরকম, তাহলে দেখেন এই যে 1.11 এরকম ভাবে সাজায় গেছে। তারপর আমরা যদি চাই যে না আমাদের প্রথমে এ রোমান সাইন থাকবে, তারপর এবিসি থাকবে, তাহলে আমরা ওটা দিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। আমরা এটা যদি দেখেন এরকম ভাবে সাজায় থাকবে। আমরা এরকম ভাবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের যে বিষয়গুলো, সেগুলো আমাদের করে ফেলা লাগবে, ঠিক আছে। সেম প্রসেসে আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ক্ষেত্রেও কিন্তু করে ফেলতে পারবো। এখান থেকে আমরা নান করে দিলাম, এখান থেকে নান না, এটাকে আমরা হচ্ছে সিম্পলি এটার মতো করে সাজায় রাখি। আর এখান থেকে আমরা দিলাম যে প্রথমে এবিসিডি শুরু হবে, ঠিক আছে, দেখেন এরকম ভাবে হয়ে যাবে। এটা তো আমরা ওই একই প্রসেস করতে পারতাম, জাস্ট টোটালটাকে আমরা সিলেক্ট করব, করার পর এখান থেকে আমরা অর্ডার লিস্টের মধ্যে থেকে আমরা এটাকে সিলেক্ট করছি, করার পর আমরা জাস্ট এখানে ট্যাব দিলাম, ট্যাব দিলে এরকম দেখাচ্ছে যে আমরা এখানে আইটেম 1 লিখি। আইটেম 1 এর মধ্যে যদি আরো কিছু থাকে তাহলে এটাকে এরকম দেখাচ্ছে, এর মধ্যে যদি আবার কোনো কিছু থাকে তারপর এটা গোল হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম প্রসেসে হবে। এখন এটা শুধু এখানে না, এখন যদি আমরা এইটাকে কপি করে নিচের কোনো একটাতে ইউজ করতাম, তাহলে ওই একই জিনিস আমরা পাই, ঠিক আছে। জাস্ট সিম্পলি এতটুকু কপি করে যদি আমরা 3 নাম্বার লিস্টিং এর মধ্যে দিতাম, তাহলে আমরা একই জিনিস পাইতাম, এই যে দেখেন। ওকে, তাহলে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আই থিংক আপনাদের ক্লিয়ার হওয়া উচিত। আর যদি কোনো কোশ্চেন থাকে পরে আমাকে জানাতে পারেন। এরপরে হচ্ছে আমরা এখান থেকে দেখি কালার করা, পুরো ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমরা করতে চাই তাহলে এরকম ভাবে করে ফেলতে পারবো। যেমন যদি আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিলাম এরকম ব্লু কালার, এই টোটালটা আমরা সিলেক্ট করবো, যতটুকু কালার দিতে যাচ্ছি, মাঝখানে এতটুকু 3টাকে কালার দিতে যাচ্ছি, তাহলে ওতটুকু সিলেক্ট করবো, করার পর আমরা এখান থেকে দিয়ে দিলে
আমাদের এটা কালার হয়ে যাবে। ঠিক আছে, যদি টোটালটা দিতে চাই যে অর্ডার লিস্টের সবগুলোকে আমরা এই কালারের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে টোটালটা সিলেক্ট করবো, করার পর আমরা জাস্ট এখানে সিম্পলি এরকম একটা কালার করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বর্ডার। ঠিক আছে, আমরা যদি হচ্ছে কোনো বর্ডার দিতে চাই, সাপোজ হচ্ছে আমরা এই যে 8 লেখা, বা আমরা হচ্ছে নিচের দিকে আসি, আমরা এখানে বর্ডার এরকম একটা লেখা লিখলাম। ঠিক আছে, তারপর এখানে আমি লিখি লেফট বর্ডার, তারপর রাইট বর্ডার। এখন আমরা জাস্ট এখানে আন্ডারকে সিলেক্ট করলাম, করার পর আমরা বর্ডারে যাব, যাওয়ার পর যদি আমরা শুধুমাত্র নিচের দিকে বর্ডার দিতে চাই, ঠিক আছে, তাহলে জাস্ট সিম্পলি এই যে এখানে দেখেন বর্ডার বটন, এখানে ক্লিক করবে, দেখেন নিচের দিকে আমাদের এটা হয়ে যাবে। এটাকে আমরা সেন্টারে রাখি। আমরা যদি রাইট সাইডে বর্ডার দিতে চাই, এটাকে আমরা তাহলে আগে রাইট সাইডে নিয়ে যাই। রাইট সাইডে যদি বর্ডার দিতে চাই, অর্থাৎ ডান পাশের এতটুকু পুরোটা, তাহলে আবার এইখানে কিন্তু এটা বর্ডার হয়ে যাবে। তাহলে এটাকে সিলেক্ট করলাম টোটালটা, করার পরে আমরা বর্ডারে যাব। এই বর্ডারে যাওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করলাম রাইট বর্ডার, এই যে দেখেন রাইট বর্ডারটা হয়ে গেছে। এরপর যদি হচ্ছে আমরা চাই যে লেফট বর্ডার সিলেক্ট করতে, তাহলে এখানে সিলেক্ট করে জাস্ট আমরা লেফট বর্ডারটা সিলেক্ট করবো। ঠিক আছে, এখানে নিচের দিকে এটা চলে আসলো কেন, তো এটা আমরা রিমুভ করে দিতে পারি। টোটালটা সিলেক্ট করবো, করার পর আমরা বর্ডারে যাব। রাইট সাইডের বর্ডারটা থাকবে, এবং হচ্ছে নিচের যে আন্ডারলাইনে ওইটা ওটা আমরা দেবো না, যে বর্ডার বটন এটা উঠে দিলাম। ঠিক আছে, তাহলে রাইট সাইডের বটনটা থাকলো এটা, আর এখানে আমরা যদি স্পেস দিই, কন্ট্রোল আর, আচ্ছা সমস্যা নাই। এখন হচ্ছে আমাদের এই বর্ডার বর্ডার এটাকে আমরা সেন্টারে আনি, কন্ট্রোল ই দিয়ে সেন্টারে আনলাম, একটু বড় করব। বড় করতে চাইলে আমরা এরকম ভাবে বড় করলাম, এটা চারপাশে আমরা বর্ডার দিতে যাচ্ছি। তাহলে টোটালটা আমরা সিলেক্ট করব, করার পরে এখানে আমরা এখানে আসবো, আসার পর আমরা এখানে প্রেস করি যে অল বর্ডার, অল বর্ডার দিলে টোটালটা আমাদের এখানে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা যদি এরকম অর্ডার লিস্ট বা হচ্ছে এই টোটাল লেখাটাকে, এই লেখাটাকে আমরা একটা বর্ডারের মধ্যে নিয়ে আসতে চাইতাম, তাহলে টোটাল সিলেক্ট করব, করার পর আমরা এখানে যাব, যাওয়ার পর অল বর্ডার নামে যে সেকশন এখানে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এখানে এটাকে আমরা অ্যাডসেন্ট করলে এরকম ভাবে করে ফেলতে পারবো, অ্যাডসেন্ট ডিসেন্ট। ওকে, তাহলে বর্ডার আই গেস ক্লিয়ার। আর ডিজাইন গুলো এগুলো আগে থেকে করা লাগবে। এখন আরেকটা জিনিস যেটা আমরা শিখবো সেটা হলো রিপ্লেস। সাপোজ এইখানে এইখানে আপনার কোনো জায়গায় লরেম লেখা আছে, তো এইখানে আমাদের যত জায়গায় লরেম লেখা আছে সেটা আমরা খুঁজে বের করতে চাই, তাহলে দুইটা জিনিস এখানে আমরা করতে পারি, বা দুই ভাবে আমরা খুঁজতে পারি। প্রথমত হচ্ছে আমাদের এইটা কোনো একটা ডকুমেন্ট খোঁজার জন্য আমরা এখানে ব্যবহার করব কি, আগে এটাকে আমরা ফরম্যাটিংটা শেষ করে ফেলি, এটাকে আমরা কোনো একটা ফাইন্ড ইলেভেন বা ফাইন্ড টেক্সট, ঠিক আছে, যেমন কোনো কিছু আমরা খোঁজার জন্য বা ফাইন্ড লিখে দিলাম, আমরা প্রেস করবো কন্ট্রোল প্লাস এফ। আর কোনো কিছু রিপ্লেস করার জন্য, কোনো কিছু রিপ্লেস করার জন্য আমরা ব্যবহার করবো কি, কন্ট্রোল প্লাস এইচ। ঠিক আছে, অথবা এই যে উপরের দিকে ফাইন্ড এবং রিপ্লেস আছে। ঠিক আছে, তার আগে ফাইন্ডটা দেখি আমরা, তাহলে কন্ট্রোল এফ প্রেস করলাম, কন্ট্রোল এফ প্রেস করে আমরা চাচ্ছিলাম লরেম যত জায়গায় লেখা আছে সেই লেখাগুলো তুমি আমাকে দেখা, দেখেন দুই জায়গায় লরেম লেখা আছে। ঠিক আছে, তো এখন আমরা এখানে দুই জায়গায় না দিয়ে আরো অনেক জায়গায় লরেম লিখে দিলাম, মনে করেন এই যে এখানে একটা জায়গায় আমি লরেম লিখলাম, তারপরে এখানে যে কোনো জায়গায় আমি দিতে পারি। এখন যদি আমরা সার্চ করি বা কন্ট্রোল এফ প্রেস করি, প্রেস করে যদি আমরা লরেম দেখতে চাই, তাহলে দেখবেন যে হচ্ছে আপনার এখানে ডিটেক্ট করতেছে যে কতগুলো আছে। ঠিক আছে, কিন্তু এটা ডিটেক্ট করতে পারতেছে না, এখানে জাস্ট দুইটাই দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এইখানে আমরা হচ্ছে বড় হাতের ছোট হাতের মেটার করে নিবি। আহ 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 আহ, এখানে আমরা হচ্ছে ছোট হাতের লরেম দিয়ে দেখি, দেখেন ছোট হাতের গুলো দিছে, আর এই যে এইগুলো সিলেক্ট হয়ে গেছে। আর বড় হাতের গুলো, বড় হাতের যদি দিতাম আমি এলটা, তাহলে এলটা যদি আমি বড় হাতে শুধু দিয়ে দিতাম, তাহলে এটা কি, এটা কেস সেন্সিটিভ। তাহলে এখানে আমরা লরেমটা যদি বড় হাতে দিয়ে দিতাম, তাহলে আমাদের এখানে টেক্সটের ওইটা পাইতো। এখন তো পাইছে, এখন সবগুলো পাইছে। তাহলে বড় হাতের ছোট হাতের ডাজেন্ট ম্যাটার, আপনার এটাকে মেইনলি স্পেলিংটাই ঠিক।
ওকে, তাহলে আমরা এই লরেম লেখাগুলো এখানে পাচ্ছি কতবার, এখানে দেওয়া আছে বলছে 6 বার। পেজ কোন কোন পেজে আছে দেখেন, এই যে এই পেজে কয়বার আছে, এই পেজে কতগুলো আছে সেটাও দেখাচ্ছে। আর রেজাল্ট এখানে আমরা দেখতে পেলাম যে লরেম। এখন আমরা এই লরেম যে লেখাটা আছে যেখানে যেখানে ছিল, এই লরেম লেখাটা আমরা চেঞ্জ করে এখানে আমি সাকিব লেখা দিতে চাচ্ছিলাম। তাহলে আমরা কি প্রেস করবো, জাস্ট এখান থেকে আমরা বের হয়ে আসলাম, কেটে দিলাম। আমরা এখানে প্রেস করবো Ctrl+H এইটা, অথবা আমরা এইখানে রিপ্লেসে ক্লিক করবো। আমরা কি রিপ্লেস করতে যাচ্ছিলাম, যে লেখাটা রিপ্লেস করতে যাচ্ছিলাম সেটা আমরা উপরে থাকবে, আমরা লরেন এই লেখাটা রিপ্লেস করতে যাচ্ছিলাম। এবং আমরা কার সাথে রিপ্লেস করতে যাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যে লরেন যে লেখাটা আছে সেই সবগুলো চেঞ্জ হয়ে আমাদের এখানে কি হয়ে যাবে, সাকিব লেখা হয়ে যাবে। তো আমরা রিপ্লেসে ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে। এখন যদি আমরা রিপ্লেস করি তাহলে দেখেন সাকিব হয়ে যাবে। আবার রিপ্লেসে ক্লিক করি তাহলে এই যে এই লরেনটা লেখা আছে ওইটাও সাকিব হয়ে যাবে, এই যে দেখছেন। আর আমরা যদি রিপ্লেস অল এ দিই তাহলে সবগুলো একসাথে হয়ে যাবে, এই যে। এখন আপনি দেখেন Ctrl+A প্রেস করে লরেন লিখে সার্চ করেন, কিন্তু Ctrl+A প্রেস করে যখন লরেন লিখে সার্চ করবেন তখন কিন্তু আর কিছু পাচ্ছেন না, সবগুলো কি হয়ে গেছে, লরেন সাকিব হয়ে গেছে। ক্লিয়ার? তো সাকিব লিখে সার্চ করলে লরেনের জায়গায় সাকিব লেখাটা আপনি পাবেন। এই তো মোটামুটি হচ্ছে আমাদের তাহলে হোম সেকশন এখন এখানে আপাতত শেষ হলো। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ইনসার্ট থেকে দেখবো। এখন কারো যদি কোনো কোশ্চিন থাকে, কোশ্চিন কি, আপনার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, আমার কথা কি শোনা যাবে না কেন, ঠিকই তো আছে। আচ্ছা, আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে তাহলে এখন আপনারা আমাকে কোশ্চিন করতে পারেন, ঠিক আছে? আমি সবাইকে আনমিউট করার সুযোগ